সবাই? ছেলেদের একটা চিৎকার শুনতে চাই, কারণ আমি জানি আমার এলাকার ছেলেরা কতটা পাগল হয়, মিরপুর এলাকার ছেলেরা কতটা ক্রিয়েটিভ হয়। তার ছোট্ট একটা উদাহরণ কি আমি হতে পারি? তা আমার মাধ্যমে আমি পরিচয় দিতে চাই যে মিরপুরের ছেলেরা কতটা ক্রিয়েটিভ হয়, কতটা পাগল হয়, যে আমরা একটা প্রোগ্রাম কিভাবে নিজেদের মতো করে উদযাপন করতে পারি। জোরে একটা করতালি দেই আমরা। আচ্ছা, আমার সময় কখন মানে আমি যখন পারফর্ম করি তখন আমার সঙ্গে কেউ থাকে না। সবার সঙ্গে দেখবেন যে সিঙ্গারদের সঙ্গে ব্যান্ড থাকে, ডান্সারদের সঙ্গে কো ডান্সার থাকে, কিন্তু আমার সঙ্গে কেউ থাকে না, কারণ আমি কথা বলি সামনে যারা আছে তাদের সঙ্গে। আমার সঙ্গে একটু আড্ডা দেওয়া যাবে? ওকে, এই যে গেট টুগেদার বা রিইউনিয়ন, এখানে সবসময় দেখা যায় যে ছেলেরা মেয়েরা আপুরা ভাইয়ারা সবাই আসে। ছেলেদের সঙ্গে ছেলেদের অনেকদিন পর দেখা হয়, মেয়েদের সঙ্গে মেয়েদের অনেকদিন পর দেখা হয়, কিন্তু তফাৎটা এক জায়গায় হয়, ছেলেদের রিয়াকশন এবং মেয়েদের রিয়াকশনে। যেমন আজকে আসা এই যখন আমি গেট দিয়ে ঢুকলাম তখন দেখলাম যে অনেক ছেলেদের সঙ্গে তাদের বন্ধুদের দেখা হয়েছে অনেকদিন পর, তাদের রিয়াকশন ছিল আরে দোস্ত কত বছর পর দেখা, আরে কেমন আছিস, তুই বিয়ে করে ফেলছিস, ভাবি কেমন আছে, বাচ্চা কাচ্চা কেমন আছে, এই ধরনের কথাবার্তা। আর মেয়েদের রিয়াকশন দূর থেকে দেখলো এই যে বান্ধবী, তারপরে যেটা বলে সেটা আরো ভয়ানক, কানের দুলটা করতে গিয়ে কিনছ। তারপরে মেয়েরা আপুরা তো একটু সুন্দর সাজুগুজু করে আসে, তাই না? পৃথিবীতে দেখবেন যে দুইটা মানুষের কখনো শীত লাগে না, মানে দুইটা প্রাণীর, এক হচ্ছে পেঙ্গুইন, বরফের দেশে থাকে, কখনো শীত লাগে না। আরেক হচ্ছে পার্টিতে আসা আপুরা। ও আপু বলতেছে, আপু নাকি ঘামতেছে। আপু আপনি একবার স্টেজে আসবেন প্লিজ। আচ্ছা আপনি এখানেই দাঁড়ান। আপু কথা বলতে ভয় পাচ্ছে না, এটার কারণ আছে, কারণ আপুরা যে পরিমাণ মেকআপ করে আসে যে একটু প্রবলেম হয়। যেমন আমি দেখলাম যে একটা বাচ্চা কাঁদতেছে তার বাবার হাত ধরে, আব্বা আমি আম্মার কাছে যাবো, আব্বা আম্মার কাছে নিয়ে যাও, আমার আম্মার কাছে নিয়ে যাও। ওর বাবা কোনোভাবেই বুঝাইতে পারতেছে না, আব্বা এইটাই তোর আম্মা, মেকআপ করছে চিনতে পারতেছ না। আচ্ছা, ট্রেলার ছিল, বলতেছে যে এটা ট্রেলারে চালান, একটু পরে আপনি আবার আসবেন, মাত্র 2টা ছাড়ছি, তারপরে সারা রাত আমাকেই থাকতে হয় নাকি স্টেজে। যাই হোক, আমি থাকবো আপনাদের সঙ্গে, আপনারা থাকবেন তো আমাদের সঙ্গে? আরে ভেরি গুড, সবার হাত দেখা যাচ্ছে উপরে কয়েকজনে। না, শীতের দিন ছেলেদের হাত উপরে রাখা ভালো। এরপর আমি এই যে আজকে আসতে কি কারো কোনো প্রবলেম হয়েছে এখানে আসতে? সবাই নিজেদের এলাকারই তো, তাই না? না কারো কোনো প্রবলেম হয় না? না, আমি গতকালকে রাতে একটু ঢাকার বাইরে ছিলাম, তো ওখান থেকে আসার সময় ভাবলাম যে কিভাবে আসি, এক কাজ করি, ট্রেনের টিকিট কাটি। তো ট্রেনের টিকিট কাটলাম, পকেটে তো টাকা পয়সার অভাব, লোকাল ট্রেনের টিকিট কাটলাম। লোকাল ট্রেনে উঠে দেখি মানুষ তো মানুষ, আরে ভাই মানুষ, গরু ছাগল ফল ফলাদি হাঁস মুরগি সব নিয়ে উঠছে। আমি যে দাঁড়াবো, আমার দিকে তো কারো খেয়ালই নেই, আমার দাঁড়ানোর জায়গা নেই, আমি দুই পা ফাঁকা করে দাঁড়ায় আছি, আমার পায়ের মাঝখানে একজন মাথা দিয়ে ঘুমায় আছে, আরামতে ঘুমায় আছে। তো আমি ভাবলাম এর মধ্যে তো যাওয়া যাবে না, কি করা যায়, একটা বুদ্ধি বের করছি, জোরে চিৎকার দিছে, এ ভাই এই দেখেন সাপ সাপ সাপ, এই যে সাপ সাপ, এই ভাই। তো মানুষজন ভয়ে যার যা কিছু ছিল সবকিছু নিয়ে নেমে গেছে। নামার পরে আমি আরাম করে ট্রেনের মধ্যে ঘুম দিছি, পুরো বগির মধ্যে আমি একাই। আজকে সকালে উঠে দেখি ট্রেন যেখানে ছিল সেখানে আছে। তা আমি জানলা দিয়ে মাথা বের করে একজনের ডাক দিলাম, এই ভাই এদিকে আসেন। বলে কি? বলে ভাই দেখেন এই যে কালকে রাতে এই ট্রেনে উঠছি, আজকে সকালে উঠে দেখি ট্রেন যেখানে ছিল সেখানে আছে, ঘটনা কি? কয় রে আপনি জানেন না? ওই কি জানবো? কয় কালকে রাইতে এই বগিতে একটা সাপ উঠছিল, তো ট্রেন বগি খুললে হয়ে গেছে গা। এরপরে ভাবলাম যে এইভাবে তো যাওয়া যাবে না, প্রোগ্রাম শুরু হয়ে যাবে, এলাকার প্রোগ্রাম মিস করলে প্রবলেম আছে, বাসায় যে তুলে আনতে পারে।
তো ভাবলাম যে এবার একটা ভালো ট্রেনের টিকিট কাটি। তো ভালো ট্রেনের টিকিট বলতে আমি স্লিপার কোচের টিকিট কাটলাম, যে এবার ঘুমায় ঘুমায় যাব। স্লিপার কোচে যেরকম হয় যে এই পাশে 2টা সিট, এই পাশে 2টা সিট। আর একটা ব্যাপার হচ্ছে, আমরা সিঙ্গেল ছেলেরা একটা সিঙ্গেল সিটে বসলে পাশের সিটটা যদি খালি থাকে, আমরা ভাবি সেখানে একজন ছেলেরা এটাই ভাবি, এতে মাইন্ড করার কিছু নাই, সিঙ্গেল তো। কিন্তু দুর্ভাগ্য, আমাদের পাশে কখনোই কেউ বসে না। আমার পাশে একটা বাচ্চা এসে বসলো। তা একটু পরে দেখলাম ওই পাশের সিটে 2জন আপু এসে বসছে। এখন আমরা ভাবলাম যে বাচ্চার সাথে কি কথা বলবো, আপুদের কথা একটু শুনি। তা আমি কথা শুনতেছি, আপুরা বলতেছে যে একজন আরেকজনকে বলতেছে, আচ্ছা তোর তো বিয়ের বয়স হয়েছে, তুই আসলে কিরকম জামাই চাস? বলে আমি তো 1 কোটি টাকার একটা জামাই চাই। যে বলে যে 1 কোটি টাকার জামাই তো তুই সচরাচর পাবি না। আচ্ছা 1 কোটি টাকার না পাইলে কি করবি? 50 লাখের 2টা হইলেও চলবো। তারপরে বলতেছে আচ্ছা তাও যদি না পাস তাহলে 20 লাখের 5টা করবো। বলে আরো নিচে নামবি? বলে হ্যাঁ 10 লাখের 10টা করবো, আর নাইলে 1 লাখের 100টা বিয়ে করে ফেলাবো। আমার পাশের বাচ্চাটা বলতেছে ম্যাডাম 10 টাকায় নামলে আমারে বইলেন। সুন্দরী আপুরা সবসময় দেখবেন যে সব জায়গায় একটা ফ্যাসিলিটিস নেওয়ার চেষ্টা করে, কারণ তারা আসলে জন্মগতভাবে সেলিব্রিটি হয়। আমাদেরকে ট্যালেন্টের প্রমাণ করতে হয়। তাদের সবচেয়ে বড় ট্যালেন্ট হলো তারা দেখতে খুব সুন্দর হয়। যেখানেই যাবে আশেপাশের মানুষ যে তার দিকে তাকায় থাকবে। তো এই কারণে তারা যে ফ্যাসিলিটিসটা নেয় সেটা হচ্ছে যে ওই ট্রেনে যখন টিকিট চেকার উঠলো, একজন আপুকে যা বলতেছে, আপু আপনার টিকিটটা। বলে কি বলে? আমার নাকি টিকিট লাগে, আমার এই সুন্দর চেহারাটাই তো আমার টিকিট। বলে আপনার এইটা টিকিট? বলে হ্যাঁ। তাহলে আপনি এক কাজ করেন, আপনি জরিমানা দেন, টিকিট দেওয়া লাগবে না। বলে জরিমানা কেন দিব? আপনি তো উঠছেন ফার্স্ট ক্লাসে, আপনার চেহারা তো 3rd ক্লাস। না এখানে আসার পরে আমার কিছু অভিজ্ঞতা হয়েছে। সেগুলো হচ্ছে যে আমি এই যে আমাকে দেখে মানুষজন হাসে। কেন হাসে আমি জানি না, কারণ ছোটবেলায় আমাকে বাবা বারবারই বলতো যে দেখ সজল, তুই জীবনে এমন কিছুই করবি না যাতে তোকে দেখে লোকজন হাসাহাসি করে। আমি কি যে করলাম, আসলেই দেখে হাসাহাসি করে মানুষজন। এইটার একটা কারণ হতে পারে যে এই যে আমি যখন আসছিলাম তখন দেখি যে দূর থেকে একজন হাজবেন্ড আর ওয়াইফ আসতেছে, আমার দিকে আসতেছে। তা হাজবেন্ড ঠিক আছে, মোটামুটি রিয়াকশন নর্মাল অ্যাজ ইউজুয়াল। আর ওয়াইফটা দেখলাম যে হা করে আছে। আমি ভাবলাম আমাকে দেখে হাসছে। তা আমি হাজবেন্ডকে যখন সামনে আসলো, আমি তার সামনে গিয়ে জিজ্ঞেস করি, যে দেখেন আঙ্কেল, আপনার ওয়াইফ বোধহয় আমাকে চেনে। আমাকে অবশ্য সবাই চেনে। ওয়াইফ দেখেন আমাকে চিনে, আমাকে দেখেই হাসতেছে। বলে না ভাই, আপনি ভুল ভাবছেন, আপনারা দেখে হাসতেছে না। কেন? এই যে দেখেন হা করে আছে। না, লিপস্টিক লাগাইছে তো দামি লিপস্টিক, হাসতেছে, হা করে আছে, লিপস্টিক মুছে যেতে পারে। আরেকটা ব্যাপার পুরোপুরি উল্টা, যে দেখলাম যে মানে ওয়াইফ কথাই বলে না, মুখ বন্ধ করে আছে, কিন্তু হাজবেন্ড একদম অনর্গল কথা বলে যাচ্ছে, কিন্তু উনি কোনো রিয়াকশন নাই, মুখ বন্ধ তো বন্ধই। তো আমি মানে বেচারাকে দেখে আমার খুব আফসোস হইলো যে হাজবেন্ড এত চেষ্টা করতেছে ওয়াইফকে এন্টারটেইন করার, কিন্তু উনি কোনো কথাই বলতেছে না, কোনো রিয়াকশন দিতেছে না। তো আমি হাজবেন্ডকে জিজ্ঞেস করলাম, ভাইয়া আপনাদের কি পুরনো বিবাহ, মানে অনেক বছর আগে বিয়ে হয়েছে? বলে না, নতুন বিবাহ। আচ্ছা নতুন বিয়ে, তো দেখেন আপনি এত চেষ্টা করতেছেন, আপনার ওয়াইফ হাসতেছে না, ঘটনা কি? কয় ভাই ভুলটা আমার। আচ্ছা কেন, ভুলটা কি হয়েছে? বলে বাসায় সাজুগুজু করার সময় আমার কাছে লিপস্টিক চাইছিল, আমি ভুলে সুপার গ্লু দিয়ে দিছিলাম। যেখানে ছিলাম সেখানে আসি, যে ওই যে ট্রেন থেকে নামলাম, ট্রেনে তো আমার আসা হয় নাই। তো ভাবলাম যে এখন যদি না যাই তাহলে আমার প্রোগ্রাম মিস হয়ে যাবে। আমি ভাবলাম যে চিটাগাং থেকে তো প্লেন আছে, জীবনে প্রথমবার প্লেনে যাব। প্লেনে উঠলাম, টিকিট কাটলাম, প্লেনে উঠলাম। প্লেনে উঠে দেখি যে ছোটবেলা থেকে যা ভাবছি তা না। ভাবছিলাম যে এয়ার হোস্টেসটা অনেক নাকি সুন্দর হয়, ছোটবেলায় শুনছি এয়ার হোস্টেসটা অনেক সুন্দর হয় দেখতে। দেখি যে কেউ সুন্দর না, সবাই আমাদের মতো। তারপরে বুঝলাম যে আসলে বিদেশের এয়ার হোস্টেসটা সুন্দর হয়, কারণ ওদের হয় বিমান বালা আর আমাদের দেশে হয় বিমান খালা। প্লেনে উঠলে এই যে আমরা যে বাসের মধ্যে ঘুমায় পড়ি মাথা কাট করে, এটা কখনো করবেন না, কারণ বিমানবালারা
মাঝখান দিয়ে যখন হাঁটে তখন কিন্তু আপনি ব্যথা পাইতে পারেন। মাথা যখন কাত থাকে, তারা তো একটু সাইজে বড় হয়, তারা যখন হাঁটে মাথায় বাড়ি খায় দুই পাশের মানুষজন। এই জন্য এগুলো থেকে একটু সাবধান থাকবে। আচ্ছা, আপনাদের এখানে কি সবাইকে ইনভাইট করা হয়েছে, দাওয়াত দেওয়া হয়েছে, না বিনা দাওয়াতে চলে আসছেন? ছেলেদের এরকম স্বভাব থাকে। আমি জীবনে কত বিয়ে বাড়িতে বিনা দাওয়াতে খাইছি। কারা কারা বিনা দাওয়াতে আসছেন একবার হাত তুলেন। অনেকে 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 বিনা দাওয়াতে চলে আসছে। না, বিনা দাওয়াতে কখনো দাওয়াত খেতে যাবেন না, কারণ এটার একটা এক্সপিরিয়েন্স আমার হয়েছিল, যেটার কারণে আমি আর কখনো বিনা দাওয়াতে দাওয়াত খেতে যাইনি। সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি। যে এক বড় ভাই এরকম শীতের রাতে এসে বলতেছিল যে সজল চল, অনেকদিন ভালো মন্দ খাওয়া হয় না, আজকে আমরা একটু ভালো মন্দ খেয়ে আসি। বলছি ভাই আমরা কই খাবো ভালো মন্দ? বলে রাস্তার আশেপাশে কত বিয়ে বাড়ি সাজে না, যে কোনো একটা ঢুকে খেয়ে আসবো, কেউ বুঝতে পারবে না। আচ্ছা ঠিক আছে, রিস্ক কিন্তু তোমার। বলে হ্যাঁ আমার। পরে আমরা দুজন মিলে হাঁটা শুরু করছি। অনেক দূর হাঁটছি, কোথাও কোনো বিয়ে বাড়ি নাই। এক জায়গায় গিয়ে দেখি ওই যে ওইরকম লাইট জ্বলতেছে, এরকম প্যান্ডেল টানানো হয়েছে, সবাই পাঞ্জাবি টাঞ্জাবি পরে খাওয়া দাওয়া করতেছে। আমরা দুজনে গিয়ে ঢুকলাম। ঢুকে তো ভাই বসলো, ভাই বসে সেই খাওয়া। আমি এইদিক ওইদিক দেখতেছি, ভয়ে ভয়ে খাইতেছি। দূর থেকে দেখি একজন লোক আমাদের দিকে এরকম তাকায় আছে। তো ওই লোকটা একটু পরে সামনে আসলো, আয়সা খুব সুন্দরভাবে বললো, ভাইয়া সরি, কিছু মনে করবেন না, আসলে আপনাদের দুজনকে তো ঠিক চিনলাম না। ভাই কারে আম করে চিনলো না, আমরা দুজন হইলাম আপনাদের ওই বরপক্ষ। ওরে হারামজাদা, এটা আমার বাপের 40। যে মাইরটা খাইছিলাম, জীবনে আর বিনা দাওয়াতে দাওয়াত খাওয়ার চেষ্টা করি নাই। বিনা দাওয়াতে দাওয়াত খাওয়া খুব কষ্টকর। আচ্ছা, বিয়ের ব্যাপারে যখন আসলাম, একটা দুষ্টু মিষ্টি যোগ বলে আমি এখনকার মতো বিদায় নেব। আপনারা যদি একটু সাহস দেন, পেছনের ছেলেগুলা একটা বলবো। ইয়েস, সেটা হচ্ছে কয়েকদিন আগে আমার বড় ভাইয়ের বিয়ে হয়েছে। তো বড় ভাই বিয়ের রাতে যেটা হয়, বাসর রাত, বাসর রাতে শব্দ শুনে ছেলেরা কিরকম এক্সাইটেড। আপনাদের জীবনেও আসবে ভাই, নো টেনশন। আমার জীবনেও আসবে, আমি এখনো বিয়ে করা শুরু করি নাই। তো ভাই বাসর রাতে ভাবিকে বলতেছে, দেখো আজকে তো আমাদের বিয়ের প্রথম রাত, আজকে আমরা আমাদের বিগত জীবনের সমস্ত গোপন বিষয়গুলো খোলামেলা করে নিব, যাতে পরবর্তী জীবনে আমাদের কখনো কোনো প্রবলেম না হয়, কেউ যেন সন্দেহ না করে। তুমি আমাকে কোনো সন্দেহ করবে না, আমি তোমাকে কোনো সন্দেহ করবে না, আমাদের পরবর্তী জীবন সুখে শান্তিতে কাটবে। বলে আচ্ছা ঠিক আছে, তুমি বলো কি বলতে চাও। তো ভাই বলে আচ্ছা আমি আমার গোপন কথা খুলে বলবো, তুমি তোমার গোপন কথা খুলে বলবা। তো ভাই বলতেছে, দেখো ছেলে মানুষ তো, কিছু মনে করো না, ওই বিয়ের আগে একটু ওই মেয়েদের আজে বাজে জায়গায় যাওয়ার অভ্যাস ছিল। ভাবি কো তাই তো, কই চেনা চেনা লাগে কে। যাই হোক, আমাদের এই ভালো জায়গায় যাওয়ার অভ্যাস হোক। যেহেতু আপনারা চলে আসছেন, কিছুক্ষণ ওয়েট করুন, কারণ আজকে অনেকগুলো ইভেন্ট আপনাদের জন্য ওয়েট করছে, আর আমি তো আরো একবার আসবো আপনাদেরকে একটু ডিস্টার্ব করার জন্য। আপাতত বিদায় নিয়ে একটা জোরে করে তালি হোক। থ্যাংক ইউ।